আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা পাওয়া বেশ দুষ্কর। কেউ কেউ সেগুলোকে কাকতালীয় ঘটনা বলে ভাবতে চান, আবার কেউ এক ধাপ এগিয়ে নিয়ে সেগুলোকে কারো অভিশাপ হিসেবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইতিহাসেও এমন কিছু কাকতালীয় ঘটনা আছে যা অনেকের কাছে অভিশাপ হিসেবে পরিচিত। ইতিহাসের বিখ্যাত তেমনই কিছু অভিশাপের কাহিনী নিয়েই সাজানো হয়েছে আজকের পুরো ভিডিও। তুর্কি মঙ্গল সেনাধ্যক্ষ তৈমুর লং ছিলেন তিমুরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1370 থেকে 1405 সাল পর্যন্ত 35 বছর পর্যন্ত ছিল তার রাজত্ব। আজকের দিনের তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, ইরান থেকে মধ্য এশিয়ার অধিকাংশ অংশ তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1405 সালের 18 ফেব্রুয়ারি মারা যান সুপরিচিত এ বিজেতা। এখন কয়েক শতাব্দীর সামনে আসা যাক। 1941 সালের কথা। স্থানীয় মুসলমান বাসিন্দা ও ইমামের সতর্কতা উপেক্ষা করে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্ট্যালিন একদল ভূতত্ত্ববিদকে উজবেকিস্তানের সমরকন্দে পাঠিয়েছিলেন তৈমুরের কবরটি খনন করে দেহাবশেষ বের করে আনার জন্য। অবশেষে 1941 সালের 19 জুন দলনেতা মিখাইল গেরাসিমেভের নেতৃত্বে তৈমুর লং এর কবরটি পুনরায় খনন করা হয়। কবর খোঁড়ার পর তারা একটি কফিন পান, যাতে লেখা ছিল, যে আমার কবর খুলবে সে আমার চেয়েও ভয়াবহ এক আক্রমণকারীকে লেলিয়ে দেবে। কাকতালীয়ভাবে এর মাত্র দুদিনের মাথায় হিটলার আক্রমণ করে বসেন সোভিয়েত ইউনিয়নে এবং এর ধাক্কায় প্রায় 26 মিলিয়ন লোক প্রাণ হারায়। ঐতিহাসিকদের মতে তৈমুরের যুদ্ধাভিযানে 17 মিলিয়নের মতো মানুষ মারা গিয়েছিল। 1942 সালে স্ট্যালিন তৈমুরের দেহাবশেষ ইসলামিক নীতি অনুযায়ী পুনরায় কবর দেওয়ার নির্দেশ দেন। আবারও কাকতালীয়ভাবে এর কিছুদিন পরে স্ট্যালিন গাদে জার্মান বাহিনী আত্মসমর্পণ করেন। 17 শতকে ফরাসি রত্ন ব্যবসায়ী জিন ব্যাম্পিস্ট ট্যাবার্নিয়ার ভারতে এসে এক দেবীর মূর্তি থেকে 115.16 ক্যারেটের নীল রঙা একটি ডায়মন্ড চুরি করেন। এটি সেই দেবীর চোখের জায়গায় লাগানো ছিল। 1669 সালে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এটি ট্যাবার্নিয়ারের কাছ থেকে কিনে নেন। 1673 সালে তিনি একে পুনরায় কাটানোর ব্যবস্থা করেন। তখন এটি দ্য ব্লু ডায়মন্ড অব দ্য ক্রাউন অথবা ফ্রেঞ্চ ব্লু নামে পরিচিত ছিল। 72 বছর বয়সে গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে মারা যান তিনি। চতুর্দশ লুইয়ের রাজস্ব বিভাগের নিয়ন্ত্রক ছিলেন নিকোলাস ফুকেট, যিনি কিনা কিছু উৎসবে এই ডায়মন্ডটি নিজের শোভাবর্ধনের জন্য ব্যবহার করেছিলেন। এর কিছুদিন পরে রাজার সাথে কিছু কারণে তার সম্পর্কও খারাপ হয় এবং তাকে ফ্রান্স থেকে নির্বাসন দেওয়া হয়। পরবর্তীতে রাজা এই শাস্তি পরিবর্তন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পিগনেরল দুর্গে ফুকেটকে 15 বছর বন্দী রাখা হয়। পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে এই ডায়মন্ডটি পান রাজা ষোড়শ লুই। তার স্ত্রী মেরি অ্যান্টোইনেট এটি ব্যবহার করতেন। ফরাসি বিদ্রোহে দুজনেরই শিরোচ্ছেদ করা হয়েছিল। একসময় এই ডায়মন্ডটি যা ইংল্যান্ডের লর্ড ফ্রান্সিস হোপের কাছে। তিনি আমেরিকান এক নারীকে বিয়ে করেছিলেন। দুজনেরই টাকা ওড়ানোর অভ্যাস ছিল, ফলে একসময় তারা ডায়মন্ডটি বেচে দেন এবং পরবর্তীতে দারিদ্র তাদের আরো ঘিরে ধরেছিল। ডাচ রত্ন ব্যবসায়ী উইলহেলম ফলসের হাতে ডায়মন্ডটি পড়লে তিনি এটিকে আবারও কেটেছিলেন। শেষ পর্যন্ত নিজের ছেলের হাতে তিনি খুন হন। ছেলেটি নিজেও আত্মহত্যা করেছিল। গ্রিক বণিক সাইমন ম্যাকনকারিওস একবার ডায়মন্ডটির মালিক হয়েছিলেন। খাড়া পাহাড় থেকে গাড়ি সহ পড়ে গিয়ে স্ত্রী সন্তান সহ মৃত্যুবরণ করেন তিনি। নীল বর্ণের এই ডায়মন্ডটির সর্বশেষ মালিক ছিলেন আমেরিকান নাগরিক অ্যাবালিন ওয়ালস ম্যাকলিন। ডায়মন্ডটি কেনার আগ পর্যন্ত তার জীবন বেশ চমৎকারভাবে কাটছিল। ডায়মন্ডটি তিনি মাঝে মাঝে গলায় ঝোলাতেন, এমনকি কখনো কখনো নিজের পোষা কুকুরের নেকলেসেও শোভা পেত সেটি। এরপরেই যেন তার জীবনে নেমে আসে অন্ধকার। প্রথমেই মারা যান তার শাশুড়ি, এরপর মাত্র 9 বছর বয়সে মারা যায় তার ছেলে। পরবর্তীতে আরেক মহিলার আশায় তাকে ছেড়ে যান তার স্বামী। 25 বছর বয়সে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের ফলে মারা যায় তার মেয়ে। অর্থ সংকটে ভুলে নিজের সহায় সম্পদ বিক্রি করতে বাধ্য হন তিনি। ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় অ্যাবালিন। অ্যাবালিনের বেঁচে থাকা সন্তানরা এই ডায়মন্ডটি হ্যারি উইলস্টন নামে আরেক লোকের কাছে বিক্রি করে দেন। 9 বছর পর তিনি এই ডায়মন্ডটি স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে কিছু অর্থের বিনিময়ে ডাকযোগে পাঠিয়ে দেন। সেই ডায়মন্ড নিয়ে যাওয়া ডাকপিয়ন জেমস টর্ট এক
ট্রাক দুর্ঘটনায় শিকার হয়েও সৌভাগ্যক্রমে বাঁচেন। কিছুদিন পরেই বেচারার স্ত্রী ও পোষা কুকুরটি মারা যায়। আরেকটি দুর্ঘটনায় মাথাতেও আঘাত পেয়েছিলেন টড। আরেকবার তার বাড়িতেও আগুন ধরে গিয়েছিল। অবশেষে 1958 সাল থেকে ডায়মন্ডটি স্মিথসোনিয়ান মিউজিয়ামে আছে। এরপর থেকে একে ঘিরে আর কোনো দুর্ঘটনার কথা শোনা যায়নি। 1991 সালে সেপ্টেম্বর মাসের কথা। অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের উজ্জ্বল পর্বতমালায় খুঁজে পাওয়া গেল প্রায় 3300 বছরের পুরাতন এক প্রাকৃতিক মমির সন্ধান। জায়গার নাম অনুসারে মমিটির নাম রাখা হলো উর্জি। সন্ধান পাওয়ার বছরখানেক পর থেকেই উর্জিকে ঘিরে এমন সব কাণ্ড কারখানা ঘটতে থাকলো যে লোকে তাকে অভিশপ্ত ভাবা শুরু করে দিল। উর্জিকে প্রথম দেখতে পান জার্মান টুরিস্ট হেলমুট সাইমন। 2004 সালে হাইকিং এর সময় পড়ে গিয়ে মারা যান তিনি। তিনি যে জায়গায় দাঁড়িয়ে প্রথম উর্জিকে দেখেছিলেন এর কাছাকাছি জায়গাতেই তার মৃত্যু হয়। সাইমনের নিখোঁজ হবার খবর পাওয়া গেলে তাকে খুঁজে বের করতে এক উদ্ধারকারী দল পাঠানো হয়, যার প্রধান ছিলেন ডিয়েটার ওয়ার্নেক। সাইমনের মৃতদেহ খুঁজে পাওয়ার পর আয়োজন করা হয় শেষকৃত্য অনুষ্ঠানের। এরপর 1 ঘন্টার মাথায় হার্ট অ্যাটাকে মারা যান ওয়ার্নেক। এপ্রিলে মাল্টিপল স্ক্লেরোসিসে মারা যায় প্রত্নতত্ত্ববিদ কনরাড স্পিডলার, যিনি প্রথম উর্জির দেহটি পরীক্ষা করেছিলেন। উর্জিকে তিনি পরীক্ষা করা ফরেন্সিক টিমের প্রধান রেইনার হেন তাকে নিয়ে এক লেকচার দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। কাট ফিতাস নামে এক পর্বতারোহী হেনকে উর্জির কাছে নিয়ে গিয়েছিলেন, তিনিও তুষারধসে মারা যান। আবার উর্জিকে বরফের নিচ থেকে তুলে আনার দৃশ্য ধারণ করা অস্ট্রিয়ান সাংবাদিক রেইনার হোয়েলজন মারা যায় ব্রেন টিউমারে। এখনের ঘটনাটি একটু অদ্ভুত, এজন্য 1702 সালের উত্তর ইয়র্কশায়ারে চলে যেতে হবে আমাদের। থমাস বাসবি নামক এক লোক শ্বশুরের সাথে বিবাদে জড়িয়ে তাকে খুন করে বসে। বাসবির আবার মাঝে মাঝে মদ্যপানের অভ্যাস ছিল। তার প্রিয় চেয়ারে তার শ্বশুর বসায় তাকে খুন করেছিলেন। এরপর যথারীতি পুলিশের হাতে ধরা পড়েন তিনি। বাসবির মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিনি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি চান একবার সেই পানশালায় যাবার। তারপর সেখানে গিয়ে তিনি অভিশাপ দিয়ে আসেন যে তার চেয়ারে যে লোকই বসবে শীঘ্রই তার মৃত্যু হবে। বাসবির এমন অভিশাপের কথা শুনে তখনকার সময়ের মানুষ আর সেই চেয়ারে বসতে সাহস পেত না। এরপর এক সময় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পানশালাটিতে প্রায় সময় বিমান বাহিনীর সদস্যরা বীর জমাতেন। খেয়াল করে দেখা গেল যারা বাসবির সেই চেয়ারটিতে বসছেন তারা কেউই আর যুদ্ধ থেকে ফেরত আসেননি। পরবর্তীকালে রয়্যাল এয়ারফোর্সের 2 জন সদস্য, এক মিস্ত্রি, এক শ্রমিক এবং এক মালামাল সরবরাহকারী ব্যক্তি এই চেয়ারে বসেছিলেন। এদের প্রত্যেকেই কোনো না কোনো দুর্ঘটনায় মারা যান। সবশেষে পানশালার মালিক নিজে এতে ভয় পেয়ে যান। তিনি এরপর থাকস মিউজিয়ামে চেয়ারটি দিয়ে দেন। সেখানেও চেয়ারটিকে দেওয়ালের সাথে ঝুলিয়ে রাখা আছে যাতে কেউ সেখানে বসতে না পারে। অর্থাৎ এত সব অপঘাতে মৃত্যু দেখে মিউজিয়াম কর্তৃপক্ষ বাসবির অভিশাপ নামক কুসংস্কারটিকে বিশ্বাস করেছিল। গিগরি রাসপুতিনের নাম শুনেছেন অনেকেই। সাইবেরিয়ার কৃষক পরিবারে জন্ম নেওয়া রাসপুতিন তার অদ্ভুত রোগ সারানোর ক্ষমতার বলে একসময় রাশিয়ার সম্রাট দ্বিতীয় নিকোলাসের সবাই জায়গা করে নিতে সক্ষম হন। রাসপুতিনের করা ভবিষ্যৎবাণীগুলোর কার্যকারিতা দেখে সম্রাজ্ঞী আলেকজান্দ্রা ফিওদোরভনা তার ব্যক্তিগত পরামর্শক হিসাবে নিয়োগ দেন। রাসপুতিন অনেকের কাছে পরিচিত ছিলেন এক জাদুকর হিসাবে। সেন্ট পিটার্সবার্গের অভিজাত ব্যক্তিবর্গ তার এমন কাজকর্মে মুগ্ধ হলেও তার মতো একজন লোকের সাথে সম্রাজ্ঞীর এমন ঘনিষ্ঠতাকে তারা সহজভাবে নিতে পারেনি। তাই এরপর থেকে নানা কারণে শুরু হয় তাকে হত্যার নানা প্রচেষ্টা। বিষ খাইয়ে, অমানসিকভাবে পিটিয়ে, এমনকি বেশ কয়েকটি গুলি গায়ে লাগার পরও বেঁচে যান তিনি। অবশ্য শেষ রক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত হাত পা বেঁধে এক নদীতে ফেলে দিলে সেখানেই ডুবে মৃত্যু হয় বেচারার। মৃত্যুর আগে রাসপুতিন সম্রাটের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেখানে তিনি তাকে খুন করা হলে রাশিয়ার রাজপরিবারের কি হবে সেই সম্পর্কে চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আর বছর খানেকের মাঝেই সপরিবারে নিহত হবেন সম্রাট, এবং সত্যি সত্যি সেটাই ঘটেছিল। মাত্র 1.5 বছরের মাঝেই সম্রাট, সম্রাজ্ঞী এবং তাদের 5 সন্তান নিঃসঙ্গভাবে খুন হয়েছিলেন। ইতিহাস ঘাটলে এমন আরো অনেক ঘটনারই সন্ধান পাওয়া যাবে। আপনি এটাকে কাকতালীয় ভাবতে পারেন, আবার অভিশাপও ভাবতে পারেন। এই অধিকার আপনার আছে। তবে এসব কাকতালীয় ঘটনার একের পর এক ঘটে যাওয়ার ইতিহাস মাঝে মাঝে আমাদের আশ্চর্য করে বইকি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।